বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং আমার ডানে রয়েছেন এবি পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে বিশেষভাবে স্বাগত, প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়, সেজন্য অনেক ধন্যবাদ। জুলাই আগস্ট এবং তার পেছনের যে 15 বছরের মানুষের সংগ্রাম, লড়াই, আত্মত্যাগ এবং যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং 5ই আগস্টের পরে সরকার পতনের পরে একটা নতুন সরকার যাত্রা শুরু করলো 8ই আগস্ট, স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ আছে কি না, না সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে কারো কারো ভাষায় নানা রকমের ব্যত্যয় বিচ্যুতি। আপনারা কে কীভাবে দেখছেন আমি একটু আপনাদের কাছে কি শুনতে চাই। মিস্টার হাবিবুর রহমান হাবিব যদি শুরু করেন। আপনাকে ধন্যবাদ। চ্যানেল আয়ের দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের শ্রদ্ধা সালাম। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে শুভেচ্ছা প্রথম আজকে এই চ্যানেলে আসার জন্য। আপনাকে ধন্যবাদ তাকে ডাকার জন্য। আসলে যে ভাই বলুন না কেন, যে দুর্বিষহ জীবন আমরা যাপন করেছি, যে দুঃস্বপ্নের ভিতরে বলেন আর যে ভাষাই আপনি বলেন না কেন, এসছে দুঃস্বপ্ন, এসছে খারাপ সময় আমাদের জীবনে তো আসবে না, বিএনপির জীবনে আসবে না। অতএব যে ভাই বলুন না কেন যে আবার আমাদের সামনে দুঃসময় আসবে আর দুর্ভিক্ষা পড়বে, এটা আমার মনে করেন। আমি যে জায়গায় ছিলাম, হাবিয়া দোজক থেকে বের হয়ে অন্য যে কোনো দোজকে গেলে সেখানে তো অত কষ্ট হবে না। তা আমরা ছিলাম হাবিয়া দোজকে। যে অত্যাচার করেছে দীর্ঘদিন বিগত ফ্যাসিস্ট সরকার, এর তুলনা পৃথিবী থেকে হয়? কত মামলা দিয়েছে, কত মানুষকে আমাদের পঙ্গু করেছে, খাল বিল দখল করেছে, জমি দখল করেছে, মাছ দিনের পর দিন থাকতে পারেনি। এই ঢাকা শহরে আপনাদের বিভিন্ন মিডিয়াতে যাই, গাড়িতে চলে যাই, যতজনকে জিজ্ঞাসা করেছি, স্যার বিএনপি করতাম, থাকতে পারিনি, গাড়ি চালাচ্ছে। উবারে চলছি, স্যার বিএনপি করতাম, উপায় নেই। পাঠাওতে চলেছি, টেম্পোতে চলেছি, সিএনজিতে চলেছি। এই যে নির্মমতা, এইরকম দুঃসময় আর কত হলো, আমাদের ভোগ করেই গেলাম। এই জন্য মনে করি আমি স্বপ্ন দেখতে চাই। যত ষড়যন্ত্রই করি না কেন, আগামী দিনে ষড়যন্ত্র করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না। কেউ যদি মনে করে থাকেন দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আরেকটা অবস্থা সৃষ্টি করবেন, করে আবার বিগত সরকারকে ক্ষমতায় নিয়ে আসবেন বা নিয়ে আসতে চাবেন, যে স্বপ্ন দেখবে তার স্বপ্ন দুঃস্বপ্ন হবে। কেউ কেউ মনে করছেন যে সেটা গভর্নমেন্ট আছে কিন্তু গভর্নেন্সটা নেই। না, গভর্নমেন্ট আছে, শুন, এত বড় একটা দুঃস্বপ্ন মানে দুর্বিষহ শাসন গেছে, এত তাড়াতাড়ি আপনি আশা তো করা যাবে না। 45 দিনের সরকার বা 46 দিনের সরকার বিশৃঙ্খল অবস্থা করে গেছে। কোথায় আছে বলেন, কোন জায়গাটা ছিল? সমস্ত জায়গাগুলিকে ধ্বংস করে দিয়েছে। মানুষের নীতি নৈতিকতা কোথাও নাই। না লেখাপড়া, না আপনার ভর্তি পরীক্ষা, না আপনার বিসিএস পরীক্ষা, না ডাক্তারি ভর্তি পরীক্ষা। এমন একটা জায়গা দেখান যে জায়গাটা বেশি করে না ব্যাংক, না বিমা, না চাকরি, না প্রমোশন, না ট্রান্সফার। কোথায় কোন জায়গাটা আপনি স্বচ্ছ বলতে পারেন? দেশের মানুষকে না বিচারকের কথা তো আমি বলবো, এই বিচারকেরা আমাদের শাস্তি দিয়েছে। আমি তখন খুঁজে আমরা বের করব। কেন আমাকে শাস্তি দিলেন? কেন শাস্তি দিলেন? বললো না যে আমার গাড়ি চাষি নাম্বার এই গাড়ির মালিক, আমাকে শাস্তি দিলেন কেন? কেন শাস্তি দিলেন আমাকে? এই যে বিচারকেরা করেছে, সবচেয়ে দেশটাকে ধ্বংস করেছে একদিকে পুলিশ, আরেকদিকে বিচারকেরা। একের নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত। তাহলে উচ্চ আদালতে বিচারক শাস্তি দেয়? আমি কি বলেছিলাম? আমাকে শাস্তি দিল। আপনি বলেন, আমি বলেছিলাম আমার ওখানে পাবনাতে 47 জনের ভিতরে 9 জনকে ফাঁসি, 25 জনকে যাবজ্জীবন, 13 জনকে 10 বছর জেল দিয়েছিলাম। আমি বলেছিলাম যে এই বিচারক রুস্তম আলীকে মাটির ভিতরে গর্ত করে, বুক পর্যন্ত গর্ত করে ঢিল মেরে মারা হবে। আমরা কি মেরেছি? হ্যাঁ, দুঃখে বলেছি। তো এতগুলি মানুষকে ফাঁসি দিতে পারে না, কোনো ঘটনাই ঘটে না। আমি তখন শেখ হাসিনার সাথে ছিলাম এই গাড়িতে। এখনও 9 জন ফাঁসির আসামি। এক বাসায় 3 জন, মুখ্যমন্ত্রী বাবলু 3বার মেয়র, ওর ভাই মাহবুবুর রহমান পলাশ, আরেক ভাই দুজল করিম শাহিন, এরকম আখতারুজ্জামান, তাকেরা পিন্টু থেকে শুরু করে শ্যামল, তারপরে শামসুল কমিশনার 2-3বার কমিশনার। বাবা মারা গেছে, তার জানা যায় ওই দিন বিকালবেলা, তাকে শুনে দিল। আজিজুর রহমান শাহিন, অটল, এই যে মানুষের দিয়ে আমি বলেছি আমরা তাকে মেরেছি, মারি নাই। আমি প্রেস ক্লাবের সামনে বলেছিলাম বিচারক আখতারুজ্জামান, ততদিন আপনি বেঁচে থাকবেন যতদিন আওয়ামী লীগ ক্ষমতা। যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে সেদিন আপনার মরতে হবে। আগে মরে গেলে
আপনার হার্ট তো ডিএনএ টেস্ট করা হবে আপনার কত খারাপ মানুষের সন্তান ছিলেন এবং নিজে কত খারাপ ছিলেন। সে কি বেঁচে নাই? বেঁচে তো আছে। এই কথা অপরাধ শাস্তি দিয়ে দিল। এখন দেখেন এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের কত হাজার লোক অ্যারেস্ট করলো, কত হাজার লোককে অ্যারেস্ট করলো। আর এই যে আজকে 45 দিন হয়ে গেল, কয়টা মানুষ অ্যারেস্ট হয়েছে বলুন তো ঢাকা শহরে? এরা প্রত্যেকে অপরাধী। আমি আপনার এখানে বলে যাচ্ছি যে আমি এই জায়গায় যদি আপনার আওয়ামী লীগের একজন এমপিকে নিয়ে সে টক শোতে আনতে পারেন, আমার শরীরের সমস্ত রক্ত মেটিয়ে দেবো। বেঁচে থাকার মতো রক্ত আমি রাখবো না শরীরে। একজন আওয়ামী লীগ সাহস করে এসে বলে যে আমি আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের পক্ষে কথা বলতে এসেছি, আওয়ামী লীগ এত খারাপ দল ছিল না, এত দুর্নীতি করে বলতে পারে। এমপি বাদ দেন, মন্ত্রী বাদ দেন, একজন আওয়ামী লীগের নেতাকে নিয়ে আসেন তো, শেষ হয়ে যাকে এসে বলবে যে আওয়ামী লীগ খারাপ দল না, আমার ঐতিহ্য, এই আমি করেছি, এই আমি করেছি, এই আমি উন্নতি করেছি, রোল মডেল তৈরি বানিয়েছে বাংলাদেশকে, বলুক তো। আমার শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গ দিয়ে দেবো, একের পর এক। চোখ তুলে নেবেন, হাত কেটে দেবেন, কান কেটে দেবেন, মাথা কেটে দেবেন, কোনো আপত্তি নেবেন, পারবে? এত খারাপ তারা করেছে, এত অপরাধ তারা, প্রত্যেকে জনে জনে। পৃথিবীর ইতিহাস দেখাতে পারবেন যে একটা সরকার পতন হয়েছে, তার সমস্ত বাড়িতে লোক আমার ক্ষতি পর্যন্ত পালিয়েছিল, গতকাল তাকে নিয়ে আসলো আবার নামাজ পড়া থেকে। এইভাবে মসজিদের ইমাম, খতিব, গোরস্থান, মানে কি বলবো। আপনি আশাবাদী এবং অবশ্যই আমি আশাবাদী। ধন্যবাদ। এখানে এই আমি আসছি আবার আপনার কাছে, করতে পারবে না। আমি আসবো আবার আপনার কাছে। ব্যারিস্টার ফুয়াদ, প্রথমত হচ্ছে যে আপনার প্রশ্নের সাথে আমি নিজেও বোঝার চেষ্টা করছি যে আসলে জুলাই আগস্টে বাংলাদেশে কি হয়ে গেল, এবং আমি বোঝার চেষ্টা করছিলাম যে ইতিহাসে, আমাদের দক্ষিণ এশিয়ার ইতিহাসে অথবা চলমান বিশ্বের ইতিহাসে এমন একটা ঘটনা কি আছে যেটার সাথে আমরা তুলনা করতে পারি যে আসলে কি হয়ে গেল জুলাই আগস্টে। এইটা কি পপুলার আপরাইজিং, গণ অভ্যুত্থান 69-এর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন? এটা কি বিপ্লব? বিপ্লবের ইতিহাস তো আমাদের সাথে নাই, বাট এটা কি ইরানি বিপ্লব অথবা কিউবান রেভলিউশন অথবা বলিভিয়ান রেভলিউশন অথবা বলশেভিক রেভলিউশন অথবা ফ্রেঞ্চ রেভলিউশন, কোন দিকে আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন? এটা কি এমন কোনো ঘটনা যেটা আমরা আমেরিকাতে দেখলাম গত কয়েক বছর আগে, যে আপনার একজন কৃষ্ণাঙ্গ লোককে যে পুলিশ হাঁটু চাপা দিয়ে যেভাবে মারল, জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পরে সারা আমেরিকা এবং পশ্চিমা বিশ্বে যে কালো মানুষের নাগরিক অধিকার নিয়ে যে আন্দোলনটা হলো, তেমন কিছু? এটা কি আপনার গত 20 বছর আগে, 15 বছর আগে শুরু হওয়া আরব বসন্তের মতো কিছু একটা, যে একটা টিউনিসিয়ান স্ট্রিট ভেন্ডার রাস্তায় পুলিশকে ঘুষ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, সে গায়ে আগুন লাগিয়ে দিয়ে তারপরে সে প্রতিবাদ করেছে যে আমি এটা চাই না? এইটা কি তিব্বতিয়ান কোনো ডেমনস্ট্রেশন অথবা প্রোটেস্ট? এইটা, এবং ইভেন আমেরিকান লেড প্রচুর কালার রেভলিউশন আছে, আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে তারা রঙিন বিপ্লব করে অনেক জায়গাতে। তো এটার সাথে কোনো রং জড়িত আছে। তো এটা ভেবে আমি যেটা ফিল করি, আমার মূল্যায়ন হচ্ছে যে আমি এটাকে একটা মাটির লড়াই মনে করি, আমার মাটির লড়াই। এবং এই মাটির লড়াইয়ের সাথে আমার হাজার হাজার বছরের লালন ফকিরদের লড়াই জড়িত আছে, আমাদের তিতুমির, শরিয়তুল্লাহ, দুদু মিয়ার লড়াই জড়িত আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের শত শত হাজার হাজার মানুষের লড়াই জড়িত আছে, আমাদের হাবিলদার রজব আলী খায়ের রক্ত জড়ায় আছে সেখানে। এই যে আমার মাটির একটা লড়াইয়ের শত শত বছরের যে ঐতিহ্য আছে, যেটা সে হচ্ছে আপনার মাটির মতো করে, চৈত্রের সময় সে প্রচণ্ড শক্ত হয়ে যায়, সেই শক্ত জিনিসটা আবার আষাঢ়ে এসে একদম নরম হয়ে যায়। তো এটা একান্তই আমার মাটির লড়াই, এখানে কোনো রং ছিল না, কোনো রঙিন বিপ্লব না এটা। এই জন্য আমরা বলছি এটাকে মনসুন রেভলিউশন, যে এটা আমার মৌসুমীর বায়ুর যে বিপ্লব, সেই বিপ্লব। এই বিপ্লবের সাথে আপনার ত্যাগের জায়গাটা দেখেন যে কারা জড়িয়েছিল, এবং সেটার আমরা যতটুকু স্ট্যাটিস্টিক্স দেখেছি, যদিও বলা হয় যে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে মারা গেছে, শহীদ পরিবারের তালিকা যে কয়জন আপনার ভাতা নেয় এমন মানুষের সংখ্যা হচ্ছে 11,500। এটা সম্প্রতি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, উনি কয়েকজন মুক্তিযোদ্ধাকে ডেকে বলেছেন, তাদের কাছ থেকে আমি শুনলাম যে 11,500 মতো মানুষ শহীদ ভাতা নেয়। কত লক্ষ মারা গেছে আমরা জানি না, সেটার তালিকা এখনও রাষ্ট্র প্রস্তুত করে নাই। একটা স্বাধীনতা যুদ্ধ, 9 মাসের লড়াই সংগ্রাম, এবং সেটা একটা মিলিটারির সাথে আপনাকে ফাইট করতে হয়েছে। আরেকটা দেশের মিলিটারি সেপ্টেম্বর থেকে আন্ডারগ্রাউন্ডে ইনভলভ হয়েছে, ডিসেম্বরে পাবলিকলি ইনভলভ হয়েছে,
বাংলাদেশে প্রায় 60-70 হাজার মানুষ অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে, তেমন একটা জায়গা থেকে দেখেন, সেখানে লড়াইটা ছিল একান্তই নিরস্ত্র কিছু মানুষের। দেশের প্রত্যেকটা নিরস্ত্র মানুষ তার জায়গা থেকে প্রতিবাদ করতে এসছে, ঢিল ছুটতে এসছে। তাদের দাবি ছিল যে একটা অন্যায় কাজ হচ্ছে, আমি এই অন্যায়টাকে সমর্থন করি না। এবং এটা যেটা হয়েছে যে আপনার শুরুটা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে নিশ্চয়ই, কিন্তু এখানে অনেকগুলো দাবির একটা মোহনা তৈরি হয়েছিল, যে লক্ষ লক্ষ বেকার রাস্তায় নেমে এসে বলেছে যে আমি এত পড়াশোনা করলাম, আমার এতগুলো কাগজ রাষ্ট্র আমাকে দিয়েছে, কিন্তু আমি চাকরি পাচ্ছি না কেন, তাই আমি তোমাকে চাই না। বাংলাদেশের লক্ষ লক্ষ ব্যবসায়ীরা বলেছে যে আমি এত কষ্ট করে ব্যবসা করি, কিন্তু আমাকে তো চাঁদা দিতে হয় কেন, আমাকে ট্যাক্সের বোঝা দিয়ে, তুমি ভ্যাটের বোঝা দিয়ে আমাকে তো নিপীড়ন করছো, এবং তার জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই, তো আমি তোমাকে চাই না। বাংলাদেশের মহিলারা বলছে যে আমি তো বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সন্ধ্যার পরে নিরাপদ বোধ করি না, তো আমি তোমাকে চাই না। রাজনৈতিক দলগুলো এসে বলেছে তুমি আমার ভোটের অধিকার নষ্ট করেছো, তো আমি তোমাকে চাই না। গুম খুন হারিয়ে যাওয়া হাজার হাজার মানুষগুলো প্রতিবাদে সামিল হয়ে বলেছে আমার বাবার ভাইয়ের লাশের সন্ধানটা চাই, তুমি যেহেতু দিতে পারো নাই, আমি তোমাকে চাই না। এই আমি তোমাকে চাই নার যে হাজারো কারণ, এই হাজারো বিন্দুগুলো এসে একটা মনসুন রেভলিউশনের বিপ্লবের মোহনায় জড়ো হয়েছে। এইটা হচ্ছে একান্তই আমার মাটির জায়গা, এবং এটা আমাদেরকে সো প্রাউড করেছে। আপনি, আমি, হাবিব ভাইরা, যার যার জায়গা থেকে আমরা যে প্রতিবাদটা করেছি, লড়াই করেছি, এই ইতিহাসের অংশীদার হয়েছি, এইটা একটা অসাধারণ মোমেন্ট, এবং একটা জাতির ইতিহাসে এটা বারবার আসে না। 50, 60, 100 বছরে আসবে কিনা সেটার একটা ব্যাপার আছে। গভর্নেন্সের কথা আপনি বলেছেন যে হাউ ইজ ইট পারফর্মিং। দেখেন, যেটা হয়েছে, আমাদের 16 বছরের না পাবার অনেকগুলো কষ্ট, বঞ্চনা, দুঃখ, বেদনার জানলাটা সাডেনলি খুলে গেছে। আপনি আয়নাঘর থেকে বের হয়ে এসে সূর্যের দিকে তাকায় বোধ করছেন এটা কি আসলেই সূর্য, না 5000, 10,000 মেগাওয়াটের যে লাইটটা সারা রাত জ্বালিয়ে রাখতো এটা সেইটা। তো ওই সূর্যের দিকে তাকিয়ে আপনার অনেক দিন চলে গেছে বোঝার জন্য যে এই সূর্যটা আসলেই একটা সূর্য, এই নীল আকাশটা আসলেই নীল, এই সবুজ ঘাসটা আসলেই সবুজ। অতএব সেই জানলাটা খুলে যাওয়ার পরে যেটা প্রত্যাশার সাগরে পরিণত হয়েছে, এইটার একটা প্রেশার বোধহয় গভর্নেন্সে আছে। কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে তাদের বহুমাত্রিক সিদ্ধান্ত, যেগুলো অ্যাপ্রিসিয়েট করবার মতো। দেখেন, বিচার বিভাগের যাকে প্রধান বিচারপতি করেছেন, আমরা সবাই তাকে চিনি। বাংলাদেশের ইতিহাসের মোস্ট কম্পিটেন্ট জাজকে প্রধান বিচারপতি করা হয়েছে। অক্সফোর্ড গ্র্যাজুয়েট, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, আমেরিকা থেকে পিএইচডি করা, ম্যান অফ হাইয়েস্ট ইন্টিগ্রিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে হচ্ছে রাজশাহীতে, সিলেটে যাদেরকে ভিসি করা হয়েছে, হাইলি কম্পিটেন্ট। ইভেন নোবেল কমিটি থেকে, সিলেটের ভাইস চ্যান্সেলর সম্পর্কে দেখলাম, নোবেল কমিটিকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য যাদেরকে সিলেক্ট করা হয় তেমন মানুষদের একজন তিনি। তো তার সিভিটা হচ্ছে 65 পৃষ্ঠার। তো এটা একটা ব্রিলিয়ান্ট সিলেকশন। আমরা দেখলাম যে সংস্কারের জন্য কমিটি করা হয়েছে 6টা। সার্টেনলি এগুলো খুব ব্রিলিয়ান্ট মানে অ্যাটেম্পট। যদিও 2টা কমিশন না করলেও চলতো। বদিউল আলম মজুমদার সাহেবকে যদি আপনি প্রধান নির্বাচন কমিশনার করে দিতেন, আর ইফতেখারুজ্জামান সাহেবকে যদি আপনি দুদক করে দিতেন চেয়ারম্যান করে, কারণ রাষ্ট্রের অলরেডি স্বায়ত্তশাসিত কমিটি আছে, কমিশন, তারা সেটার দায়িত্ব নিয়ে রিফর্ম, পরামর্শ নেওয়া জাতির কাছ থেকে এবং বাস্তবায়ন করা একসাথে করতে পারতেন। বাট উদ্যোগটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। আপনি দেখেন সোফার যে ক্যাওয়াসগুলোর চেষ্টা করা হয়েছে, শ্রমিক অসন্তোষ, তারপরে হচ্ছে সংখ্যালঘু, কৃত্রিম বাস্তবতার মিলিয়ে যে ইন্ডিয়ান প্রোপাগান্ডার যে প্রেশার আমরা দেখলাম, এবং সেটাকে যে অ্যাড্রেস করা, আনসার বিদ্রোহ যেটা চলে গেল আর কি, এখন পাহাড়ের সমস্যা হচ্ছে, ছাত্রদের দাবি দেওয়া, কারিগরি শিক্ষকদের দাবি দেওয়া, এই যে প্রত্যেকটা দাবি দেওয়া কিন্তু যথেষ্ট রিজনেবলি, কোথাও মারামারি হচ্ছে না, কাউকে পিটানো হচ্ছে না, কাউকে জেলে নেওয়া হচ্ছে না, কাউকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে না, তারা সময় নিচ্ছে, কিন্তু মোটামুটি কিন্তু লার্জলি পিসফুলি অ্যাড্রেস করছে। তো সেই প্রত্যাশার সাগরটা সার্টেনলি আমাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি করতে পারে, কিন্তু আমাদেরকে একটু সবরও করতে হবে। সো এখানে যে প্রশ্নগুলো আসলো তার মধ্যে একটা, সাম্প্রতিককালে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পিটিয়ে হত্যা করা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকেই মনে করেন যে কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে আনা যাচ্ছে না, এবং পুলিশকে এখনও পুলিশ বাহিনীর মধ্যে আস্থা ফিরিয়ে আনা যাচ্ছে না, এবং তারা খুব একটা ভিজিবলও নয়। এই জায়গায় আপনার কাছে কী মনে হয় সেটা কেন হচ্ছে? দেখেন, এই দুটো ঘটনা আমি উল্লেখ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে মারা হয়েছে, সে ছাত্রলীগের কর্মী।
যারা মেরেছে তারা সরাসরি ছাত্রলীগ করে, রাব্বানির সাথে তাদের ছবি আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। তারা মেরেছেন, তারা কোন কারণে মেরেছে, দেশের অস্থিরতার সৃষ্টি করার জন্য না কোন কারণে, এটা বুঝতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাকে মারা হয়েছে, বলা হচ্ছে ছাত্রদলের প্রচারণা, ছাত্রদল আমার কোনো কমিটি দেখে ছিলাম না। পাহাড়ে যেটা হচ্ছে সেটা হয়তো মোটরসাইকেল চুরি বলেন, এটা চুরি বলেন, যাই বলেন না কেউ, সেটা একটা করলাম। গতকাল মোহাম্মদপুরে কিন্তু মোটরসাইকেল চুরির ঘটনা এই পর্যন্ত করাবে যে পর্যন্ত, ওই বললাম না, এর ভিতরে তো অনেক কাহিনী আছে, সেটি বলছে। যেমন মোহাম্মদপুরে কালকে হঠাৎ করে গুলি, মানে এই যে ছুরিকাঘাত করে 2 মারা গেল, এই কিছু গ্যাং ট্যাং এগুলো কিছুটা আছে সরকারের, ধরেন বিগত সরকারের এখানে কিছু কিছু জায়গায় তারা যেমন ছাত্রলীগ রাব্বানের সাথে আছে, তারাই তো মানলো, এই যে এখন দোষটা এদের দেওয়ার জন্য। এখন কথা হলো যে যেটা ব্যারিস্টার আহসান ফুয়াদ যেটা বললেন, এই যে মানুষের ভিতরে যে একটা দীর্ঘদিনের ক্ষোভ, দুঃখ, বেদনা, একটা কথা চিন্তা করেন আপনি, যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ওবায়দুল কাদের থেকে শুরু করে তোফায়েল আহমেদের মতো সিনিয়র নেতাও বলেছেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা ত্যাগ করবে সেদিন 5 লক্ষ মানুষ মারা যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। যেদিন আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে না 1 লোক মারা গেছে, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, আওয়ামী লীগের কোনো লোক মারা যায়নি, তারা সব পালিয়েছে। তাহলে তাদের পাওয়া যেত না? যেত। কিন্তু আমাদের নেতা আগে রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আরেকটা প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা, উনি বলেছেন যে যাই করুক, তোমার হাত কেটেছে, তোমার পা কেটেছে, তোমাকে অন্ধ করে দিয়েছে, তোমার ভাইকে মেরে ফেলেছে, আইন তোমার হাতে তুলে নেবে না। এই যে আমরা ধৈর্য ধরেছি, এই ধৈর্য ধরা কারো সমস্যা না। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ যদি, এই বিএনপি যদি এই অত্যাচারটা করতো, আর যদি আওয়ামী লীগ মানে বিএনপি ক্ষমতা হস্তান্তর করতো, দেখো তার বিএনপি কত লোককে আওয়ামী লীগ মেরে ফেলতো, তার হিসাব ছিল না। শুধুমাত্র একটা উদাহরণ দেখেন, 28 অক্টোবর তো ক্ষমতা হস্তান্তর করলো নাকি 2006 সালে। ওই দিনে লগি বৈঠা দিয়ে যেভাবে মানুষকে মারা হয়েছে এবং লাশের উপর নৃত্য করা হয়েছে, আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত খুব বেশি বিএনপির লোককে কি মারা হয়েছিল? হ্যাঁ, কিছু মৃত্যু আমরা দেওয়া হয়েছিল, স্বীকার করি না, অস্বীকার করি না। কিন্তু তার জন্য কি লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে তারপর নৃত্য করতে হবে? অর্ডার দিয়েছিলেন কে? তৎকালীন বিরোধী দলের নেত্রী, বিগত পতিত সরকারের প্রধানমন্ত্রী। আর এই যে এই 2009 সাল থেকে শুরু করে এই পর্যন্ত বিএনপিকে যেভাবে মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম, হুমায়ুন কবির থেকে শুরু করে শত শত লাশ এবং গুম হয়েছে, তো সেই তুলনায় কতখানি আমরা সহনশীল, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান কতখানি তার কর্মীদের উপরে তার যে প্রভাব, তার প্রমাণ হলো এই যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী মারা যায়নি। এখন যে 2-একটা বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে, সেগুলি ওই ক্রোধের বশবর্তী না, ওই ক্রোধের পর, তাহলে তো ঘরে ঘরে হওয়া উচিত ছিল। আমি এই জন্য বলবো যে এরা এমন জায়গায় নিয়ে গেছে, আপনি চিন্তা করতে পারেন না। ওই যে উনি যেটা বললেন, তার সাথে আমি বলি, এই যে আমাদের ছাত্ররা কী ছিল, এটা কোটা সংস্কার যদি 18 সালে করে দিতে 20% রেখে, তাহলে তার কোটা আবার এবার বাতিল বা এই করা দরকার ছিল না। আবার কোটা বাতিল করে আগের বশবর্তী হয়ে এই কোটা যদি তারা আবার ফিরে না নিয়ে আসতো, তাহলে কি ছাত্রকে মাথায় আসতো? আবার যদি আপিল করলো, অ্যাটর্নি জেনারেল ডিভিশন থেকে সুপ্রিম কোর্ট আপিল করলো, আপিল ওই দিনই যদি আপনার সংক্ষিপ্ত রায় না দিয়ে পূর্ণাঙ্গ রায় দিয়ে দিত, ছাত্রঘর ফিরে দিত। এটা কেন করেছে? এই যে একের পর এক বেনজির আসাদ থেকে শুরু করে আপনার সেনাপ্রধান আজিজ, আরও যে দুর্নীতিটা বেড়ে আসতেছিল জনসমক্ষে, সরকার ভেবেছিল যে আমার তো আছে দুর্নীতি, আমার পরিবারের দুর্নীতি আছে, মহা দুর্নীতি। আমি এখানে আপনাকে অনেকবার বলেছি যে মাটির ভিতরে মুখ লুকিয়েও কিন্তু আপনার রেহাই পাবেন না। এইটা বন্ধ করার জন্য, একদম বন্ধ করার জন্য হাইকোর্টকে দিয়ে আপনার এটা কোর্টেটা ফিরে নিয়ে আসলো। নিয়ে আসার অর্থ হলো যে এই দুর্নীতির কথাগুলি আর আপাতত আসবে, আর কিন্তু একটা আসেও না, কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে তারা করতে চেয়েছিল, তারপরে শিক্ষকরা প্রত্যেক স্কিম নিয়ে আন্দোলন করলো, সেটা করে লেন্ডি করলো, একই কারণে এটা নিয়ে ব্যস্ত থাক। একটা সরকার কত নির্মম, নিষ্ঠুর, অসভ্য হলে বলে যে শিক্ষকরা আন্দোলন করতে থাক না কেন, করতে করতে টায়ার্ড হয়ে যাবে, তখন আসবে, তখন দেখবো। সব কিছুর মূল উদ্দেশ্য ছিল তাদের দুর্নীতিটাকে ঢেকে রাখা। এই ঢেকে রাখতে গিয়ে এই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বলেন, যে দাবি বলেন না কেন, একটা মানুষও নামতো না, ছাত্ররা ছাড়া একজন মানুষ নামতো না। কেন নেমেছে? বাজারে গেলে সে বাজার করে আসতে পারে না, গার্মেন্টস শ্রমিকরা সময় বেতন পায় না, সারাদিন ধরে যে রিক্সাওয়ালা ইয়ালা যত টাকায় সে ইনকাম করে না কেন, সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে যায় তখন তার খাওয়াটা ঠিকমতো জুটে না। বৈষম্য, অত্যাচার, নির্যাতন, তারা টেলিভিশনে অত্যাচার দেখতে, বিদেশে টাকা পাচার হয়েছে, আপনি গুম খুন বলেন, দুর্নীতি বলেন,
সমস্ত পর্যায়ে কৃষক বলেন, তাদের দ্রব্য তাদের সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, ভেজাল কীটনাশক, তারা যে ফসল উৎপাদন করে তখন দাম পায় না, পরে এই যে তাদের সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট, বা এই যে মৌসুমি যে ফসলগুলি আসে, আপনি ডাউল জাতীয় যেগুলো মসুর বলেন, মটর বলেন, ছোলা বলেন, গম বলেন, খাদ্যশস্য ভিতরে আসে, যখন ওঠে ফসল ওঠে তখন তার দাম পায় না, কয়দিন পরেই দাম বাড়তে চায়। এবং সরকার নাটক করে এই চাউল ব্যবসায়ীদের নিয়ে, চাউল কলমার কিন্তু নাটক করে। ধানের দাম কিন্তু কৃষক 700 টাকা 800 টাকা বিক্রি করে দিয়েছে, সেই ধান বাড়ে 1200-15 টাকা বাড়ে। এই সব এই দেশের সাধারণ মানুষ মনে করেছে এই সব কিছুর জন্য এই সরকার। আর সরকার সবসময় মিথ্যা কথা বলে, ভোট দিতে দিল না মানুষকে। প্রত্যেক দিন বলে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের জনগণ যেদিন চাবে না সেদিন আমরা চলে যাব, জনগণ আমাদের ভোট দিয়েছে। ভোটের ওরা না আসলে কী করে, ভোটের আসতে পারে না, ভয় পায়, জনগণ তাদের ভোট দেবে না। এই মিথ্যা কথাগুলি কিন্তু মানুষ গ্রহণ করেনি, প্রতিদিন বলছে এই মিথ্যাবাদীর হাত থেকে বাঁচতেছে মানুষ। অন্য একটা প্রসঙ্গে, এই প্রসঙ্গগুলো অনেক আলোচনা হয়েছে যে আপনি বলছিলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু উল্টো প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে গেলেন বা গেলেনটা আসলে কীভাবে, এবং তিনি যাবার পরে আরও অনেক আওয়ামী লীগ নেতা বা সরকারের অনেক মন্ত্রীবর্গ দেশ ছেড়ে বাইরে গেছেন, কিভাবে গেলেন, এটা একটা প্রশ্ন। এই শক্ত প্রশ্নের উত্তর আমি ছাড়া কেউ দিবে না। এই বাংলাদেশে আমি ছাড়া এই উত্তরটা কেউ দিবে না। তার মানে আপনি জানেন আপনি পার করে দিয়েছেন সবাইকে। আমি উত্তরটা দিতে পারি। এইটা করেছে, এই পাঠটা করে দিয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। সরাসরি বলছি তো, ক্যান্টনমেন্টে সবাই গিয়েছে, আস্তে 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 একটা একটা করে পার করে দিয়েছে। কেন? এত বড় অপরাধী একটা মানে ইন্ডিভিজুয়াল বলেন, একটা সংগঠন বলেন, এই অপরাধীরা ক্যান্টনমেন্টে কীভাবে আশ্রয় পেল, কীভাবে আশ্রয় পেল? হয়তো আমাদের সেনাবাহিনী মনে করেছেন পিটিয়ে মেরে ফেলবে, এটা হয়তো তারা ভেবেছে। কিন্তু তারপর যখন আমরা দেখি, দেখেন অনেকেই ছিল, এখন অনেকেই নাই, তখন কি প্রশ্ন আসে না? তখন তো প্রশ্ন ওঠে। এবং বলেন, মানে আমি বলি যে এই বিগত সরকার একজন প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছিল, তাকে দিয়ে অনেক ফাঁসি টাসি দেওয়া হয়েছে, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল বিচার টেচার করা এটা পরবর্তী সময়। তাকে সরকার বলছে যে সে হলো দুর্নীতিবাজ, প্রমাণিত দুর্নীতিবাজ। অ্যাপিলেট ডিভিশনের 6 জন তার সাথে বসলেন না, যে দুর্নীতিবাজ বসবো না, তাকে পিটিয়ে চেয়ার থেকে ফেলে দিয়ে, লাথি দিয়ে ফেলে দিয়ে রাতারাতিকে পার্কে দিল। কেন? বলছে দুর্নীতি করেছে, সে দুর্নীতি প্রমাণ আছে। আব্দুল আহমেদ রাষ্ট্রপতি সাহেব উনি যখন ওই ওনার বিরুদ্ধে যখন দিলেন, ওই সিডিটা দিলেন, ওই সিডির মধ্যে 4 লাইনে 5 লাইনের সিডির মধ্যে 7-8টা ছিল ভুল। ওই দিন আমি টেলিভিশনে বলেছিলাম আব্দুল আহমেদকে স্কুলে ভর্তি করে দিতে হবে, ভর্তি করে দিতে হবে, যে বাংলা 8টা কি 9টা ভুল ছিল, ওনাকে আবার ভর্তি হয়ে স্কুলে ভর্তি, প্রাইমারি থেকে শুরু করে এসএসসি পাস করে আসতে হবে। আর তা না হলে উনি দেখেন না দেখে চিকিৎসা করেছেন, দুইটা একটা তো হবে। আপনি আমাদেরকে গ্রেপ্তার করছেন, কোনো কিছু নাই, মানে মামলা নাই, কোনো কিছু নাই, আর একজন দুর্নীতি প্রমাণ করেই আপনারা বলতেছেন সে দুর্নীতিবাদ, তাকে বিদেশ পাঠাতে দিতে হবে। ঠিক তেমনিভাবে আজকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যে কাজটা করেছে, আমি বারবার তাদেরকে আহ্বানও জানিয়েছিলাম যে একজন নুরুদ্দিন হতে হবে, যেন 90 সালে নুরুদ্দিন যে কাজটা করেছিলেন। তো সেখানে দুর্নীতিবাদরা আশ্রয় পেল, এবং এই দুর্নীতিবাদ একে 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 তারা পার হয়ে যাচ্ছে। এখনও ক্যান্টনমেন্টে অন্তত বেশ কিছু মানুষ, পুলিশের থেকে শুরু করে বিভিন্ন লোকজন আছে, আমি তাদের কাছে আহ্বান জানাবো, এই দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়াটা কিন্তু দুর্নীতি করার সামিল। আমি দুর্নীতিবাজ কেন প্রশ্রয় দেবো? আজকে ভারত যেমন আজকে একজন মানবাধিকার লঙ্ঘন যিনি করেছেন, প্রমাণিত, জাতিসংঘ বলছে সবার ম্যাচাকার করেছে, এটা কি বলে যে মাস কিলিং করেছে, তাকে কেন ভারত প্রশ্রয় দেবে? কোন হিসাবে সে কেউ ভিসা নিয়ে গেছে, কেন দেবে সেখানে? তাই আমি এই সরকারকে বলবো যে আপনারা অনতিবিলম্বে তাকে বাংলাদেশে হস্তান্তর করার জন্য বলেন, আজ না বলেন ওখানে বসে বসে ষড়যন্ত্র করবে, এবং এই সরকার কিন্তু একসময় অস্থিতিশীল হয়ে যাবে। এবং ভারতকে জানিয়ে দরকার, ভারতকে মালদ্বীপ যদি বলে তোমার নো, তোমার সেনাবাহিনী থাকবে না, আশপাশে একটি দেশও তার পক্ষে নাই, আপনি বলে দেন যে বাংলাদেশের এই ম্যাসাকার করে যে হত্যা যে সংগঠিত করছে সেই মানুষকে আপনি প্রশ্রয় দিতে পারেন না, সেই মানুষকে তো প্রশ্রয় দেন, আমরা কিন্তু বসে থাকবো না। মব জাস্টিসের ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে এটা তো আসলে আমি ব্যক্তিগতভাবে আশ্চর্য হইনি, কারণ মব জাস্টিস দেখেই তো বড় হয়েছি।
আপনার মনে থাকার কথা যে যুদ্ধের পরে সেই বিখ্যাত ছবি কাদের সিদ্দিকী, কাদেরিয়া বাহিনীর লোকজন পল্টনে রাজাকারদেরকে ধরে কিভাবে ব্যায়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করছে। তো রাষ্ট্রটা তো শুরুই হয়েছে মব জাস্টিস দিয়ে। আমরা যুদ্ধের পরে দেখলাম যে আপনার যুদ্ধকালীন সময়ে তো বিহারীদেরকে ব্যাপক গণহত্যা করা হয়েছে। যুদ্ধের পরে বিহারীদের যে বাড়ি ছিল ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর অঞ্চলে এবং গুলশানে কিছু, এবং ব্যবসায়ী জনগোষ্ঠী তো ওইখান থেকে বেশি ছিল, তাদের বাড়িঘর ব্যবসা বাণিজ্য কীভাবে দখল করা হয়েছে, লুট করা হয়েছে, তাদের মেয়েদেরকে নির্যাতন করা হয়েছে। তো এই বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে তো আমরা দেখেছি ৭২ থেকে ৭৫ দেখলাম হাজার হাজার রাজনৈতিক কর্মীকে মারা হয়েছে। শুধুমাত্র বেসরকারি মানুষরা মারলে যে মব জাস্টিস হয় ব্যাপারটা কিন্তু তা না, স্টেট স্পন্সার্ড মব জাস্টিসও আমরা দেখেছি। পিলখানায় দেখেন কি হয়েছে, রাষ্ট্র বিদেশি শক্তির সাহায্যে একসাথে মিলে আমাদের দুইটা বাহিনীর লোকদেরকে কিভাবে মানে অচল করে দিয়েছে, ৫৭ জন সেনা কর্মকর্তাকে কিভাবে মানে নৃশংসতমভাবে হত্যা করেছে তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে। এটা তো স্টেট স্পন্সার্ড লিঞ্চিং। গণহত্যা দেখেন শাপলা চত্বরে হেফাজতের উপরে। সেদিন কেন আমাদের টোটাল গণমাধ্যম এবং মধ্যবিত্তরা চিৎকার চেঁচামেচি করে নাই? কারণ তারা হুজুর ছিলেন বলে, তারা প্রান্ত থেকে এসছেন বলে, তারা শহরে না তাই তারা আমার আপনার মতো পোশাক পরেন না, ইংরেজিতে কথা বলেন না এই কারণে, তারা আমার আপনার মতো পেশাজীবী না এই কারণে। 2 ঘন্টার ভিতরে 2.5 ঘন্টার ভিতরে 2 লক্ষাধিক গুলি ছোড়া হয়েছে সেখানে, কারেন্ট বন্ধ করে দিয়ে, টেলিভিশন গণমাধ্যমকে বের করে দিয়ে অঞ্চল থেকে। কই সেটা নিয়ে তো আমরা খুব বেশি কথা বলি নাই, একটা কমিটি হয় নাই, একটা তদন্ত কমিশন হয় নাই। টোটাল গত 16 বছরে গুম খুনের নামে যে লিঞ্চিং, আমরা পাবলিক লিঞ্চিং দেখলাম, ক্রসফায়ারের যে নাটক দেখলাম, এটা তো একটা মব জাস্টিস। আপনি একটা আপনার ডিটেনশনে থাকা, সে তো আপনার স্টেটের প্রোটেকশনে থাকার কথা ছিল, সেই মানুষটাকে আপনি রাত 2টার সময় বেরিবাদের ওখানে নিয়ে অথবা আশুলিয়াতে নিয়ে অথবা পূর্বাচলে নিয়ে একটা নীরব জঙ্গলে নামায় দিয়ে বললেন যে হাঁটো, হাঁটতে হাঁটতে তাকে আপনি গুলি করে মেরে ফেললেন। এটা তো মব জাস্টিস। সেনা সদস্যরা যেটা করেছে আপনার গত 16 বছরে, বিজিবির পোশাক পরে, র্যাবের পোশাক পরে, গোয়েন্দা সংস্থাগুলো আমাদের ডিজিএফআই, এনএসআই যেগুলো করেছে, স্টেট স্পন্সার্ড মব জাস্টিস করেছে। মব জাস্টিস জিনিসটা কি আপনার, যে আমরা আগের দিনের ইতিহাসে যেটা পড়েছি, যেটা প্রি স্টেট রিয়ালিটি, যেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি ছিল না, যেখানে জুডিশিয়ারি ছিল না, অপরাধ করলে অপরাধীকে বাজারে নিয়ে যাওয়া হইতো। আমরা মুভিগুলোতে দেখেছি যে সেখানে মঞ্চে তোলা হতো, সেখানে একটা লোক বলতেন, পুরো ক্রাউড যখন গ্যাদার করেছে যে এই লোকটা চুরি করেছে, কি করব তার, তো ক্রাউড বলতো যে ওর হাত কেটে দাও, ওর পা কেটে দাও, ওর গলা কেটে দাও। আমরা যারা ব্রেভ হার্ট দেখেছি, আপনার স্কটিশ ইন্ডিপেন্ডেন্স নিয়ে যে মুভি, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে কাটা হয়েছিল। তো মব জাস্টিস জিনিসটাই হচ্ছে একটা প্রি স্টেট ফেনোমেনা, যেখানে আপনার কোনো প্রসেস ফলো করে কাউকে গ্রেফতার করা, বিচার করা, তদন্ত করা, জেলে রাখা অথবা ছেড়ে দেয়া, এই পদ্ধতিটা ফলো করা হয় না। গত 16 বছরে আমরা তাই তো দেখেছি। এই রাষ্ট্রে তো কিছু ছিল না, তো কোনো সিস্টেম ফলো করা হয়নি। 1,32,000 মিথ্যা মামলা হয়েছে, 52 লক্ষ মানুষকে আসামি করা হয়েছে, 1 কোটির উপরে বেশি রাজনৈতিক কর্মী পলাতক জীবনযাপন করেছে, পঙ্গু হয়ে গেছে লাইফের জন্য, ক্যারিয়ার শেষ হয়ে গেছে, লক্ষ 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 তরুণ যুবকের জীবন শেষ হয়ে গেছে। রাস্তাঘাটে যখন আমরা কথা বলি, ক্যারিয়ার নাই, পরীক্ষা দিতে পারছে না, স্কলারশিপ পেয়েছে, পাসপোর্ট করতে পারছে না, কারণ মিথ্যা মামলা আছে, পাসপোর্ট দিচ্ছে না এজেন্সি, পাসপোর্ট না করার কারণে সে বিদেশে পড়তে যেতে পারছে না, ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তাহলে আমরা তো একটা স্টেট স্পন্সার্ড মব জাস্টিসের ভিতরে বড় হয়েছি, এবং এটার একটা কালেকটিভ ফেলিওর আছে আমাদের সমাজের, পার্টিকুলারলি ঢাকার এবং আরবান শহরের যে মিডল ক্লাস, যারা এই রেজিমের বেনিফিশিয়ারি, তারা ব্যবসা করে এখান থেকে বেনিফিট নিয়েছে, কন্ট্রাক্টারি করেছে, এবং যাদেরকে এখন পলাতক জীবনযাপন করতে হচ্ছে, অন্য দেশের নাগরিকত্ব নিয়েছে, ডিজিএফআইকে দিয়ে ব্যাংক দখল করেছে। মানে কোন লেভেলে লুটপাট হয়েছে বাংলাদেশটাকে, কিভাবে মানে মব জাস্টিসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের ডিজিটাল লুটপাট দেখেন, বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে টাকা চলে গেছে ডিজিটালি সিস্টেমে। আমাদের নির্বাচন কমিশনের দেখেন 5.5 কোটি মানুষের তথ্য ওপেন হয়েছিল, সারা দুনিয়াতে বেচা বিক্রি হয়েছে এই তথ্য। তাহলে রাষ্ট্রটাই তো একটা স্টেট স্পন্সার্ড মব জাস্টিস করেছে। তো সেই জন্য অবশ্যই আমি এটাকে নিন্দা জানাই, এবং এটা অবশ্যই কাম্য না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাডেনলি দেশের মানুষ মনে হয় ঘুম থেকে উঠে দেখলো, আরে এত পিসফুল সুইজারল্যান্ডের মতো একটা দেশ ছিল, হঠাৎ করে মানুষজন পিটায়া মারা শুরু করছে কেন? ব্যাপারটা তো আসলে তা না। আমি তো এই রাষ্ট্রে
পিটানোর মধ্য দিয়েই আছি। আমি বাসায় ঘুমাইতে পারি না, আমার বাড়িতে আমার পুলিশ পাঠানো হয়, আপনার নিজের অভিজ্ঞতা আছে, আত্মীয় স্বজনকে ধরে পিটাচ্ছে, ছেলেকে ধরতে আসছে, বাবাকে ধরে নিয়ে গেছে, হার্ট অ্যাটাকে বাবা গাড়িতে বসে পুলিশের গাড়িতে মারা গেছে, মাকে ধরে নিয়ে গেছে, বউকে ধরে নিয়ে গেছে, বউকে থানায় নিয়ে রেপ করেছে। এটাই তো এই রাষ্ট্র, এটাই তো গত 16 বছর দেখেছি। অতএব মব জাস্টিসের ব্যাপারে আশ্চর্য হওয়ার তো কিছু দেখতে পাচ্ছি না। এটার দ্বিতীয় মাত্রা হচ্ছে যে আমি আওয়ামী লীগের ইতিহাস যতটুকু জানি, আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দল না, এটা একটা থাগিস অর্গানাইজেশন। এটার সাথে আপনি তুলনা করতে পারবেন দক্ষিণ আমেরিকার যে মানে ড্রাগ কার্টেলগুলো আছে, অথবা আপনি ইটালিয়ার যে সিসিলির মানে মাফিয়াসগুলো আছে, এদের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। ইটস নট এ পলিটিক্যাল পার্টি। তো সে যেটা করতে পারে তার কিন্তু ঐতিহাসিকভাবে সে স্যাবোটাজের রাজনীতিতে অভ্যস্ত। এক্সাম্পল দিয়ে আপনার মনে থাকার কথা যে 1/11-এর সময় কিন্তু আপনার শেখ সেলিম, ওবায়দুল কাদের সাহেব অনেকগুলো স্যাবোটাজের কথা স্বীকার করেছেন। তার ভিতরে একটা পার্টিকুলারলি হচ্ছে 2004-05 সালে যখন আপনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে যে একটা বাসে, বিআরটিসির একটা দোতলা বাসে গান পাউডার ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়, 21 জন না যেন 22 জন সেখানে মারা যায়। এবং সেই সময়তে আপনার ডোনাল্ড রামসফিল্ড, আমেরিকার ডিফেন্স মিনিস্টার, বাংলাদেশে ছিল ঢাকাতে। পরের দিন পিএমের সাথে তার মিটিং এবং পরের দিন হরতাল ডাকা হয়েছে। তো সেই ঘটনা আওয়ামী লীগের নেতারা করেছে। অতএব আওয়ামী লীগের স্যাবোটাজ করবার কিন্তু ইতিহাস আছে, এবং প্রত্যেকটা ঘটনা দেখেন আপনি বাংলাদেশে গত 1 মাসে যা যা হয়েছে এই সরকারকে অস্থিতিশীল করবার জন্য, প্রত্যেকটা ঘটনার সাথে একটা স্যাবোটাজের গন্ধ পাবেন। এক্সাম্পল দেই, ছাত্রলীগের যে ছেলেটাকে পিটায় মেরেছে জাহাঙ্গীরনগরে, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। এই আন্দোলনে টর্চার করার ব্যাপারে তার একটা প্রমাণিত তথ্য আছে, তার ফেসবুক থেকে শুরু করে সবাই জানে। সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক। ছাত্রলীগের নেতা কেন ক্যাম্পাসে অথবা তার আশেপাশের এলাকাতে চা খেতে গেলেন? এটা সিম্পলি কোনো কমন সেন্সে পড়ে না। আমি বিশ্বাস করি তাকে ট্র্যাপ করা হয়েছে, তাকে ট্র্যাপ করে ওখানে আনা হয়েছে মারার জন্য। এনে এই সমন্বয়ক ছাত্র যারা ছিল অথবা যারা ছাত্রলীগ বিরোধী একটা সেন্টিমেন্ট ভেরি হাই এখন বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে, তাকে সিম্পলি মবের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। ঠেলে দিয়ে ফেসবুকে বলা হয়েছে ছাত্রলীগের নেতা আসছে, এটা সেটা প্রতিবাদ করো, এটা করো। এনে তাকে পিটায় মারা হয়েছে। তারপরে দেখেন যে এই যে ঢাবি ফজলুল হক হলে যেটা হয়েছে, 6 জনের 5 জন ছাত্রলীগের পদস্থ নেতা আগের কমিটিতে, যাকে মেরেছে তিনি অসুস্থ কিন্তু তিনি ছাত্রলীগের রাজনীতিও করতেন। তো সেই মানুষটাকে কেন পিটায় মারলো? তাহলে প্রত্যেকটা মৃত্যুর সাথে, ইভেন দেখেন এই যে জুমল্যান্ড আন্দোলন করছে যারা, স্বাধীন জুমল্যান্ড চায়, পোস্ট দিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাদের সাথে পোস্ট আছে, এমন মানুষরাই মামুন নামে যে ছেলেটাকে মোটরসাইকেল চুরির দায়ে হত্যা করলো, তারা এই আন্দোলনটা করেছে ওখানে। তাহলে প্রত্যেকটা ঘটনার কিছু কিছু সূত্র ইতিমধ্যে আছে। আনসার বিদ্রোহতে আমরা দেখেছি আওয়ামী লীগ করে, যুবলীগের নেতা আপনার শেরপুরের, জামালপুরের, তারা আনসার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছে। এই যে দেখেন শ্রমিক অসন্তোষের ব্যাপারে ভিডিও আসছে, ছাত্রলীগের শ্রমিক লীগের নেতারা শ্রমিক সেজে গিয়ে শ্রমিকদের প্রোগ্রামে বক্তব্য দিচ্ছে, মেশিনারি উঠায় নিয়ে আসতে বলতেছে যে কোম্পানি বেতন দিতে পারে না তার কোম্পানি জ্বালায় দিতে হবে, তার মেশিনারি নিয়ে আসতে হবে, বিক্রি করে দিতে হবে। প্রত্যেকটা ঘটনার সাথে এই যে টেকনিক্যাল, আপনি জানেন তেজগাঁয় যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা আন্দোলন করলো গত 1-2 সপ্তাহ আগে, এটার সাথে ছাত্রলীগের নেতারা জড়িত, ক্যাশ টাকা দিয়েছে, 6 দফা দাবি তো তুলতে হবে। আমি বলছি না দাবিগুলো অন্যায্য, কিন্তু প্রশ্ন হচ্ছে সাডেনলি কেন দাবিগুলো ট্রিগার করতেছে এই সময়টাতে? সংখ্যালঘুদের বিষয়গুলো দেখেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যালঘু নিপীড়ন হয়েছে আওয়ামী লীগের আমলে, সবচেয়ে বেশি। মন্দির ভাঙা, হিন্দুদের বাড়িঘর দখল করা, হিন্দু মহিলাদেরকে নির্যাতন করা, দেশ থেকে বিতাড়িত করা, সস্তায় জমি কিনে নেওয়া, অর্পিত সম্পত্তি আইনের মামলাগুলোকে বাধ্য করে অথবা জাজকে ঘুষ দিয়ে নিজের নামে লিখিয়ে নেওয়া, প্রত্যেকটা ঘটনা যদি আপনি তদন্ত করেন দেখবেন আওয়ামী লীগের নেতারা জড়িত। 80 থেকে 85% ক্ষেত্রে। সংখ্যালঘু নেতারা কোনো প্রতিবাদ করেছে? শাহবাগে মহাসমাবেশ করেছে? বঙ্গবন্ধু এভিনিউতে অথবা যমুনার সামনে মহাসমাবেশ করেছে গত 16 বছরে? একটা প্রতিবাদ মহাসমাবেশ করলো না কেন? আপনারা বাংলাদেশের নাগরিক না? আমরা কি শুধু মুসলমানরা ভোট দিতে পারি নাই গত 16 বছর? আপনারা কি ভোট দিয়েছেন? 16 বছর এই পার্লামেন্টগুলো যাদের দখলও ছিল তারা কি আপনাদের দ্বারা নির্বাচিত ছিল? 16 বছরের ট্যাক্সপেয়ারদের টাকা যে ইন বিলিয়নস অফ ডলার যে লন্ডার্ড হয়ে গেল, এখানে আপনারা প্রতিবাদ করেছেন? এটা আপনার টাকা না? এসালম যে 8টা ব্যাংকের মালিক হয়ে গেল, এই ব্যাংকগুলোতে কি হিন্দুদের অ্যাকাউন্ট নাই, হিসাব নাই? তো এই যে সামগ্রিক অব্যবস্থাপনা নিয়ে আপনারা কোনো বক্তব্য রাখছেন না। আপনারা তো বাংলাদেশের নাগরিক, সংবিধান তো আপনাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানায় নাই। তো আপনারা সাডেনলি কেন ফিল করছেন যে
8ই অগাস্টের পরে অথবা 5ই অগাস্টের পরে আপনারা অধিকারহীনতা বোধ করছেন। অবশ্যই এখানে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা এগুলো তদন্ত চাই, বিচার চাই, কিন্তু ডিসপ্রপোর্শনেটলি টাইমিং ব্যবস্থাপনা না করে, জনগণের সেন্টিমেন্টকে ছোট করে যদি স্পর্শকাতর সময়গুলোতে আপনারা এগুলো সামনে আনেন, তখন অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আপনারা আসলে কাদের পক্ষে কাজ করছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের পক্ষে, না আপনাদের কোটারি স্বার্থের পক্ষে? এটা অবশ্যই আমাদের প্রশ্ন করার দাবি রাখে। জি, আরেকটা প্রসঙ্গে যে ছোট্ট করে আপনার মতামতে আমি সাহাবিবের কাছে যাচ্ছি, যে এই যে শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে গেলেন, কিভাবে গেলেন, এই প্রশ্নটা আছে। এবং সেই সঙ্গে এখন সবচেয়ে বড় প্রশ্ন যে আওয়ামী লীগের অনেক নেতা, সরকারের অনেক মন্ত্রী, সংসদ সদস্য দেশের বাইরে চলে গেছেন, এবং তারা গেছেন কিন্তু 5ই আগস্টের পরে, যখন পুরো দেশব্যাপী এক ধরনের মানুষ রাস্তায়, ছাত্ররা রাস্তায়, কড়া নজরদারি, সেরকম একটা অবস্থার মধ্যে। দেখেন, আমি এটার সাথে ইতিহাসের লক্ষণ সেনের সাথে আমি এটার এক্সাম্পল দিয়েছি আর কি। আমি ওনাকে বেগম লক্ষণ সেন বলি এই কারণে যে 1204 সালে যখন আপনার নদিয়াতে, পশ্চিম বাংলায় যখন বখতিয়ার খলজি আসলেন 17 জন অশ্বারোহী নিয়ে, উনি রাজপ্রাসাদের পিছন থেকে পালিয়ে চলে গিয়েছিলেন এবং নৌকায় কয়েকশো কিলোমিটার ঘুরে টুরে আমাদের এই সোনারগাঁ অঞ্চল বাংলাদেশের বর্তমান অঞ্চলে চলে আসছিলেন। তো এছাড়া ইন বিটুইন টাইমে কিন্তু আপনার এই ধরনের ঘটনা ছিল না যে রাজপ্রাসাদ থেকে একটা ক্ষমতাসীন শাসক দিনে দুপুরে এক কাপড়ে বিমানে পালিয়ে চলে গেছেন, এই ঘটনাটা। এবং এটার কাউন্টার এক্সাম্পলটা দেখেন, এটা আমি বলি হইল মাইসুরের ঘটনার সাথে। ভারতের মহীশূর, যেটা টিপু সুলতান ছিলেন সেইটার শাসক, তিনি কিন্তু সেদিন যুদ্ধ করে সপরিবারে শহীদ হয়েছেন। সো ইফ ইউ আর অন দ্য রাইট সাইড অফ দ্য হিস্ট্রি, আপনার মর্যাদা ডিমান্ড করে আপনি শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করে মরে যাবেন, পালাবেন না, বিকজ ইউ আর রাইট। এটা প্রমাণ করে মনস্তাত্ত্বিকভাবে যে আপনি রং ছিলেন, আপনি ইতিহাসের ভুল জায়গাতে দাঁড়িয়েছিলেন, আপনি 20 কোটি মানুষের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিলেন। এই দেশের সংবিধানে যা যা বলে দেওয়া ছিল আপনি এর প্রত্যেকটা জিনিসের খেলাফ করেছেন। এদেশের যে কারণে আমরা দেশ স্বাধীন করেছি 71-এ, সেই ঘোষণাপত্রের প্রত্যেকটা ধারা উপধারা আপনি লঙ্ঘন করেছেন। এটা আপনি জানতেন বলেই আপনি এটা করেছেন, এবং আপনি আশঙ্কা করেছেন যে আপনাকে বিচারের মুখোমুখি করা হবে, যেভাবে আপনি গত 16 বছর মিথ্যা মামলা এবং মিথ্যা বিচারের নাটক করেছেন আমাদের জুডিশিয়ারিতে। অতএব এটা খুবই দুঃখজনক এক্সাম্পল, এবং যে দেশে গিয়েছেন এটা হিস্টোরিক এভিডেন্স হয়ে রইল বাংলাদেশের মানুষের জন্য যে কারা বাংলাদেশের জাতীয় শত্রু এবং জাতীয় মিত্র। যারা কথায় কথায় বন্ধুত্বের দাবি করে কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বড় ক্রিমিনালকে তারা আশ্রয় দিয়ে তারা প্রমাণ করেছে তারা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র কখনোই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তো এটার মধ্য দিয়ে যেটা হয়েছে, জাতির কাছে নতুন করে পরিচয় তৈরি হয়েছে যে কারা আমার বন্ধু, কারা আমার শত্রু। বাকিরা গেলেন কিভাবে? বাকিরা গিয়েছেন অবশ্যই প্রশাসন হেল্প করেছে, কারণ আপনাকে এটা মাথায় রাখতে হবে যে টোটাল একটা অ্যানার্কি সিচুয়েশনে অ্যাডমিনিস্ট্রেশন তো ইনঅ্যাক্টিভ ছিল, প্রশাসনের সবাই পলাতক ছিল। আপনি দেখবেন যে অ্যাটলিস্ট মানে বিমানবন্দর থেকে পার হয়ে আসছে বহু লোক আমাকে বলেছে সিল দেওয়ার মতো লোক ছিল না, একদম স্ট্রেইট বিমান থেকে লাগেজ নিয়ে বের হয়ে চলে আসছে, কোনো মানুষ ছিল না। এরকম দিন ছিল ঢাকাতে। তো এইরকম একটা জায়গাতে মানুষের যাওয়া আসা করাটা আমি খুব আশ্চর্য হচ্ছি না। হয়তো এইটা বলতে পারেন যে সীমান্তে অনেকে ধরা পড়েছে, সীমান্তে অনেকে ধরা পড়েও নাই, অনেক ঘটনার নাটক আসছে। সালমান এফ রহমানকে কি বুড়িগঙ্গায় আসলে ধরা হয়েছে না ওনাদের দুজনকে হবিগঞ্জে ধরে এনে আপনার বুড়িগঙ্গার মানে সাগরে মাছ ছাড়ার মতো অবস্থা হয়েছে? তো আমার কাছে মনে হয়েছে যে এটা যাওয়াটা খুবই স্বাভাবিক একটা প্রসেস, প্রশাসন ছিল না, সামান্য সাহায্য করলে এদিক সেদিক চলে যাওয়া সম্ভব ছিল। স্বাভাবিক। আমিও সেটা দিতে চাই। আপনি আমাকে যে কথাটা বললেন না, হতাশা নিরাশার কথা, আমি তো প্রথমেই বলেছি জাহান্নামের হাবিয়া দোজখ থেকে বের হওয়ার পর আমি এখন পরিণতির কথা শুনতে চাই। আমাদের পরিণতি, আমাদের পরিণতি অবশ্যই যে জায়গায় ছিলাম সেই জায়গায় আমরা থাকবো না। আমরা আগামী ভবিষ্যৎ আমরা দেখতে চাই। আগামী ভবিষ্যতে নির্বাচন হবে, গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে। কবে হবে? হবে 1 বছর হোক বা আরও যদি কিছু সময় লাগে হবে। আমাদের তো নেতাও বলেছেন, আমরাও বলছি। তো এই যে কথা বললে তো রাষ্ট্রই বলে কিছু। আপনি একজন আমাকে বিনা কারণে টকশো থেকে ধরে নিয়ে সাজা দিল, আর প্রধানমন্ত্রী এতগুলি হত্যাকাণ্ড সংঘটন, 1000-এর উপর মানুষ মারা গেছে, হাজার হাজার আহত, চোখ অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাকে আপনি যেতে দিলেন কেন? আমাকে আপনি গ্রেপ্তার করছেন খামাখা, জঙ্গি নাটক সাজাচ্ছেন, জঙ্গি নাটক সাজিয়ে তাকে পরে পাওয়া গেল কয়েকটা বোম, এই পাওয়া গেল, আর পাওয়া গেল নাবালক বাচ্চা শিশু মেয়ে, তার নাম জানেন না, তার নাম জানেন না, সে জঙ্গি হলো কী করে?
নামই যা জানেন না সে জঙ্গি আপনি বলবেন কী করে? এই যে নাটক সাথে সাথে এই অবস্থা। সে যে কথাটা বলেছে দরবেশকে একদিনই গণেশ বানাই দিল, আপনি চিন্তা করতে পারেন? এই জায়গাটা কে কেটে দিয়েছে বলেন? তাকে তো ওইভাবে ওই নদীর ভিতরে তাকে ধরে না, দাঁড়িয়ে অনেকে নিজেও কেটে নিতে পারেন, অন্য কেউ কেটে না। আরে যেটাই আমি বলি ছিল দরবেশ হয়ে গেল গণেশ। আরে কি মন্ত্রী আনিসুল হক সাহেব কি কথা বলে, কত কথা বলে রে। আমি এখানেই বলেছি, আপনার এখানে বলেছি, আপনি দুর্নীতিবাদ মহা দুর্নীতিবাদ। আমি যদি প্রমাণ করতে না পারি আমাকে এখানে ধরে নিয়ে যান। আর আমি বলছি আপনি দুর্নীতিবাদ, আমি তো ক্ষমতা থাকার সময় বারবার বলেছি। এখন দেখেন কোথাও কোনো কিছু আমাদের ছিল না, কিচ্ছু নাই। পুলিশ পালিয়ে যায় দেশ ছেড়ে, থানা জ্বালিয়ে দেয়, এয়ারপোর্ট থেকে কেউ চেক করার মতো সাহস থাকে মানে প্রত্যেকটা ক্ষেত্রের যারা কর্মকর্তা এমন দুর্নীতিবাদ বানিয়েছিল, কিছুই ছিল না। আজকে দেখেন আমাদের মামলাগুলি এখনও প্রত্যাহার হচ্ছে না, কিন্তু সরকার কেন হলো? তারেক রহমানের সাজা, তার মামলা এখনও প্রত্যাহার হয়নি, আমাদের মামলা এখনও প্রত্যাহার হয়নি। বিনা আমাদের মামলা একদম সব মিথ্যা। মামলা যারা দিয়েছে তাদের এখন আদালতে হাজির করতে হবে। যে পুলিশগুলি একটা ঠাস করে গুলি করেছে খুঁজে বের করতে হবে কোথায় আছে তারা। আর যেটা উনি বললেন আমিও তার সাথে একমত, তার পালিয়ে গেল, সততা কেউ না কেউ করেছে। কেন? এই যে অবস্থা, এই অবস্থার ভিতর থেকে আমাদেরকে সামনে দিতে এগিয়ে সংখ্যালঘুদের কথা বলে। আমাদের পাবনা সদরে আমি 10-12টা মন্দির করেছি। আমি যখন বক্তৃতা করছি তখন ওদের সংখ্যা বাঁচতেছে, ঢোল বাঁচতেছে, ডগর বাঁচছে, নাচতেছে, তার গান গাচ্ছে, ধলপান করছে। আমি তো আপনাদের কিছু হয়েছে, কারোর গায়ে হাত দিয়েছে না, মন্দিরে ঢিল পড়েছে না। পরে দেখলাম ঢাকার থেকে শাহবাগের করলো প্রোগ্রাম দিতেছে, ওখান থেকে মিছিল করতেছে। পরদিন আইন শৃঙ্খলা মেডিকেলে গিয়ে বললাম এরপরে যদি তারা মিছিল করতে আসে হিন্দুরা, তাহলে কিন্তু আমরা কিন্তু ছাড়বো না। ও হিন্দু কিন্তু আওয়ামী লীগ, ও তো আগের দিন 5 তারিখে আমার বৈষম্যদের ছাত্র 2 দিন মারা গেছে, অনেকে আহত, ওই দিন তো মিছিলে ছিল। আর হিন্দু বললে সেটা তাকে সার দেবো, এরকম অনেক জায়গায় আছে হিন্দু বাট আওয়ামী লীগ করেছে। এবং এই সমস্ত মানে আওয়ামী লীগের অত্যাচার জড়িত ছিল। একজন মানুষ আপনি পাবেন না। এবং আমি আপনাকে ডাটায় দিয়ে বলছি 72 থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশের হিন্দু যা ইন্ডিয়া চলে গেছে তাদের জমি 95%-এর উপরে আওয়ামী লীগের নেতারা হয় কিনে নিয়েছে না জবরদখল করেছে না অল্প মূল্যে কিনেছে। আর আওয়ামী লীগের হিন্দুদের 99% মেয়েদেরকে বিয়ে করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। এখন দেখান তো যে একটা হিন্দুর মেয়েকে বিএনপি বিয়ে করছে, যুবদল বিয়ে করছে, ছাত্রদল বিয়ে করছে, একটা দেখাচ্ছে না। হয়তো সম্পর্কে কারণ 2-1টা হতে পারে। আর যত বিয়ে করেছে, জোর করে বিয়ে করেছে, সব আওয়ামী লীগ করেছে। সেই তারা এই সরকার পরিবর্তনের পরে একটা উস্কানি দিয়ে শাহবাগে তারা একটা করলো তাদের উপরে। আর ভারতের কি আর বাংলা লাভ দিয়ে স্টেজে পড়ে পরিবর্তন, হিন্দুদের শেষ করে জ্বালিয়ে দিলে পুড়িয়ে দিল, 1 কোটি হিন্দু অপেক্ষমান আছে। এই যে অপব্যবস্থা তারা করে বাংলাদেশকে তারা একটা বের হয়ে নিয়ে যাচ্ছে। আমি আপনার আজকের এই টেবিলে বলে যাই, বাংলাদেশকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ভারত টুকরো হয়ে যাবে, টুকরা হয়ে যাবে ভারত, আমি বলে দিলাম। তার কারণ আমরা তো বসে থাকবো না, 16 কোটি মানুষ। তাহলে আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ বলতে কোনো জিনিস নেই। এই দেশের মানুষ ভারতের এই ধরনের একটা খুনিকে রাখার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে দিয়ে পৃথিবীর কোনো দেশটা গ্রহণ করছে না। তার নিজের আপন বোন ব্রিটিশ নাগরিক, তার বোনের মেয়ে ব্রিটিশ এমপি মন্ত্রী, তারাও নিচ্ছে না, কেউ নিচ্ছে না। ভারত থেকে তাকে প্রশ্রয় দিচ্ছে, দিয়ে ওখান থেকে উল্টা আবার আমাদের হুমকি দিচ্ছে। এ সম্ভব? ভারতের সেনাবাহিনী যদি 12 লক্ষ এখানে আসে তাও বাংলাদেশে আওয়ামী লীগকে আর ক্ষমতায় আনতে পারবে না, যত চেষ্টায় তারা করবে না কেন। এই সমস্ত স্বপ্ন দেখা থেকে বন্ধ থাকতে বলছে। দেখেন আমাদের গোপালগঞ্জে আমার স্বেচ্ছাসেবী দলের প্রেসিডেন্ট গেছে, তাকে কীভাবে পিটানো হলো, তার গাড়ি ভাঙচুর করে দিল, একজন আমাদের একটা সম্পাদক মানে সদস্য, তাকে মেরে ফেলা হলো। এত বড় সাহস পায় কোথায়? গোপালগঞ্জে আর্মির গাড়ি পোড়ানো হয়েছে। এই যে অবস্থা, এখনও তাদের ভিতরে ওই অহমিকাটা কাজ করতেছে, তারা মনে করতেছে আবার আমরা ঘুরে ফিরে আসে। এই দেশে সেটা সম্ভব না। এই যে 57 জন মঈন আহমেদের কাছে সাক্ষাৎকার দেখলাম আমি বলেছি যে এরা ওদিক থেকে যাবে, এর পুলিশের দিক থেকে যাবে, আমরা এদিক দিয়ে যাব।
তাহলে পিলখানার এই 57 জন অফিসার, স্বাধীনতা যুদ্ধের ভিতরে এতগুলো অফিসার মারা যায়নি, মারা গেছে সাধারণ মানুষ, এতগুলো অফিসার মারা যায়নি। এই পিরিয়ডে মারা গেছে শুধু সরকারের সিদ্ধান্ত ভুলের কারণে। আপনার চিন্তা করতে পারেন, ভুল না ডেলিভারের সিদ্ধান্ত, না ভুল সিদ্ধান্ত না, তার ভুল সিদ্ধান্ত না, ভুল সিদ্ধান্ত না, মায়ের সিদ্ধান্ত নিতে পারেন, ইচ্ছাকে নিতে পারে না, ইচ্ছাকে। যেমন ধরেন আপনি আপনার শাকিলকে, মেজর শাকিলকে তাকে হত্যা করা, যে হত্যা করলো জানেন, হত্যা সে আপনাদের সাথে বা প্রধানমন্ত্রীর সাথে লাঞ্চ করবে, তাকে সোনারগাঁ থেকে বা সেরকম খাওয়া নিতে খাওয়াবে, ওকে তখনই অ্যারেস্ট করে রাখা হচ্ছিল। নাটক সাজাতে গেলেন কে জাহাঙ্গীরের নানক, আজম, সারা খাতুন, খাদ্য পতাকা নিয়ে। আর মানুষ সবচেয়ে বড় অন্যায় যেটা হয়েছে, আমি বলি শেষ করি, এই যে সেনা অফিসারের পরিবারের প্রতি, স্ত্রীদের প্রতি যে নির্মমতা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচারকে হারিয়ে দিয়েছে, তার বিচার করেছে। বরঞ্চ বিডিআরের সদর, আমি বারবার জেলে গেছি, বিডিআর সব দেখা হয়েছে কীভাবে তাদেরকে হার্ট অ্যাটাকের নামে বিভিন্ন পিটিয়ে তাদের হত্যা করা হয়েছে, বিচার করেছে। তাদের কি করা উচিত, তাদের নিয়ে এখনও বাংলাদেশের এই বর্তমান সরকারের উপদেষ্টারা বলার চেষ্টা করছেন, বলেছেন অনেকেই যে আওয়ামী লীগকে মাসে আসতে দেওয়া উচিত, আগামী নির্বাচন করতে দেওয়া উচিত। এই আমি তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমাদের শরীরে ইলেকট্রিক শক এখনও কিন্তু আমাদের শরীর থেকে মুছে যায়নি। খবরদার, খবরদার বলছে, আমাদের রক্ত ঘাম শ্রমের বিনিময়ে পরবর্তী সময় বৈষম্য ছাত্র আন্দোলনের সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেটা অর্জন করেছি, এত তাড়াতাড়ি ভুলে গেলেন। আওয়ামী লীগকে মাটি আনতে হবে। আমার 18 সালে ইলেকশন করতে দেয়, 24 সালে ইলেকশন দেয় নাই। আওয়ামী লীগ এই দেশে বহুদিন তাদের রাজনীতি, ফ্যাসিস্ট রাজনীতি করার সুযোগ নাই, নির্বাচনে আসতে প্রশ্ন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ফাইনাল রাউন্ড। সো এটা একটা প্রশ্ন বিতর্ক আছে যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, ফিরতে দেওয়া উচিত কি উচিত না, সামনে নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হবে কি হবে না, এটা একটা প্রশ্ন। সাধারণভাবে যেটা প্রশ্ন যে সরকারের আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা কতদিন হওয়া উচিত, তাদের কি করা উচিত কি করা উচিত নয়। কতগুলো কমিশন হয়েছে, সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি নিজে বলছিলেন যে দুটো কমিশন না করলেও চলতে, এই দুজন ব্যক্তিকেই দুটো দায়িত্ব দিয়ে দেওয়া যেত। সব মিলে একটু বুঝতে চাই যে তাদের আসলে তাদের জন্য আপনি কি দায়িত্ব দেবেন, কি দায়িত্ব থেকে তাদের দূরে রাখতে চাইবেন, কতদিন মেয়াদ দিতে চান, আওয়ামী লীগের ইস্যুটা কীভাবে রিজলভ হবে। সো ফাইনাল রাউন্ড, 5 মিনিটস টাইম। প্রথম কথা হচ্ছে যে সরকারের করণীয় প্রসঙ্গে হচ্ছে আমি সময়ের আলোচনা করাটা প্রাসঙ্গিক না, কারণ হচ্ছে একটা মানে এক্সট্রাঅর্ডিনারি টাইম। মানে আপনি যুদ্ধ কবে শেষ করবেন এই প্রশ্ন যদি আপনি স্টেট ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করেন যে ইউক্রেনে তুমি কবে যুদ্ধ শেষ করছো, সে আপনাকে কোনো ডেডলাইন দিতে পারবে না। অথবা যদি হোয়াইট হাউসকে জিজ্ঞেস করেন যে ইসরায়েল সর্বশেষ কবে বোম্বিং করাটা শেষ করবে, লেবাননে আর মানে দূর থেকে কোনো বোমা মারবে না, এটা বলাটা একটু মুশকিল। বরং আমি বলবো যে এটা হচ্ছে একটা পারফরমেন্স বেস, এক্সপেকটেশন বেস ক্রাইটেরিয়াতে আমাদেরকে যেতে হবে আর কি, যে জনগণের কোন ধরনের প্রত্যাশার উপরে ভিত্তি করে এই সরকারটা আসছে এবং তাদের এই জায়গাগুলো কিভাবে পূরণ হতে পারে। তো সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের উপরে ভিত্তি করে কনসেনসাসটা ধরে রাখা। কারণ হচ্ছে যে আমরা যাই করছি সকলের স্টেক হোল্ডারকে অনবোর্ড রেখে যেন তারা করেন, এটা আমরা আশা করব আর কি, কোনো ভুল বোঝাবুঝি যেন না হয় এক্ষেত্রে। করণীয় প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে তারা 1 নম্বর কাজটা করেন না, অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছেন। 1 নম্বর কাজটা হচ্ছে গণহত্যা তদন্ত করবার জন্য কোনো কমিশন এখনো করেন নাই, যেটা আমরা আশা করেছিলাম 8 তারিখে শপথ নেবার 48 ঘন্টা অথবা 72 ঘন্টার ভিতরে প্রধান যিনি আছেন তিনি বলবেন যে জুলাই আগস্টে যেটা হয়েছে এই দেশের ইতিহাসে নৃশংসতম গণহত্যার একটা তদন্ত কমিশন তৈরি করা হলো। এবং তাদের আমরা প্রস্তাব করেছিলাম একটা কংগ্রেশনাল মডেলের একটা পাবলিক হিয়ারিং হইতে হবে, কোনো গোপন তদন্ত হওয়ার সুযোগ নাই। পার্লামেন্টে আপনার প্রচুর স্ট্যান্ডিং কমিটির রুম খালি পড়ে আছে, সেখানে স্ট্যান্ডিং কমিটির ওখানে বসবে 5 জন 7 জন 10 জন এক্সপার্টরা থাকবেন অ্যাক্রস দ্য প্ল্যাটফর্মস, যে যারা ডিএনএ স্যাম্পলিং কীভাবে হয়, ফরেন্সিক এভিডেন্স আলামত যারা থাকবেন ওখানে এক্সপার্ট থাকতে হবে, ওখানে সেনা কর্মকর্তা থাকতে হবে ওখানে। কারণ হচ্ছে আপনি 7.62 মিলিমিটারের ব্যারেলের বন্দুকের গুলি ব্যবহার করা হয়েছে যুদ্ধের জন্য, সেটা কি ধরনের ক্রাইম, এটা করে যে স্নাইপাররা যে আমাদের লোকদেরকে হত্যা করলো
এটা এভিডেন্সটাকে অ্যাসেস করতে পারবেন শুধুমাত্র যিনি সাবেক সেনা কর্মকর্তা। সাবেক পুলিশ কর্মকর্তা দরকার, এখানে আইনজীবী দরকার, যারা মানবতা বিরোধী অপরাধ বোঝেন, যারা গণহত্যা বোঝেন, এই ক্রাইমগুলোকে কিভাবে ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া যাবে। এখানে ফরেন পলিসি এক্সপার্ট দরকার, কারণ আমাদের এই পরিবর্তনগুলো এবং এই বিচারের সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটি জড়িয়ে গেছে। আপনি জানেন জাতিসংঘের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স টিম অলরেডি বাংলাদেশে আছে, এখানে ভারত জড়িয়ে আছে। হাসিনার ভবিষ্যৎ কি হবে না হবে, আইসিসিতে অ্যাপ্লিকেশন করা হয়েছে বিষয়টাকে ইনভেস্টিগেট করা এবং বিচারের মুখোমুখি করবার। অতএব এই নানা ধরনের এক্সপার্টদেরকে নিয়ে একটা পাবলিক হিয়ারিং করা দরকার, যেখানে দেশের যে কোনো নাগরিক ওয়েবসাইটে অথবা ফোনে অথবা ইমেইলে নিবন্ধন করে এসে সাক্ষ্য দিতে পারবেন। প্রত্যেকটা শহীদ পরিবার এখানে সাক্ষ্য দেবে যে আসলে তার পরিবারে কি হয়েছে, এবং সেখান থেকে যেটা করবে কমিশন, রেসপেক্টিভ জায়গাতে ফার্দার অ্যাকশনের জন্য পাঠিয়ে দিবে। কোনো একটা জায়গাতে হতে পারে হয়তো একটা কম্পেনসেশন দরকার, সেটা জুলাই আগস্ট ফাউন্ডেশনে পাঠিয়ে দিবে, রেফার করে দেবে। কোনো একটা দরকার যে সিআইডির ইনভেস্টিগেশন দরকার, সেটা সিআইবিতে অথবা ডিবিকে অথবা পিবিআইকে রেফার করে দেবে। কোনো একটা দরকার যে কোনো একটা ডিপার্টমেন্টের অ্যাডভাইজারকে রেফার করা দরকার, তাকে সেখান থেকে রেফার করে দিবে। এবং এই কাজটা আপনার পুরোপুরি বিটিভি সংসদের মতো করে লাইভ সম্প্রচারিত হতে হবে। এই প্রসেসের মধ্য দিয়েই যেটা হবে, একটা সাউথ আফ্রিকান মডেলের একটা রিকনসিলিয়েশন তৈরি হবে জাতির। কারণ ক্ষোভের কষ্টটা যদি বের হয়ে না আসে, তাহলে আপনি বিচার দিয়ে সিম্পলি এটা সমাধান করতে পারবেন না। একটা রিকনসিলিয়েশনের জায়গায় আমাদের যেতে হবে। লাশ মর্গ থেকে হারিয়ে গেছে, গণকবরের কথা আসছে, রায়ের বাজার বুদ্ধিজীবী গোরস্থান, জুরাইনে, সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য আমরা বলেছি আরেকটা পাবলিক কমিটি করা দরকার। 4টা হাইপোথেসিস আছে যেটা আওয়ামী লীগের ব্যাপারে করা যায়। প্রথমটা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে নাৎসিদের মতো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি থেকে শুরু করে 14 দলের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া। দ্বিতীয় অপশন হচ্ছে তাদের রাজনীতি এবং তাদের ফৌজদারি অপরাধকে আলাদা করে বিকল্প বিচারের ব্যবস্থা করা। তৃতীয়ত হচ্ছে তাদেরকে আপনি আইসিটি যে ট্রাইব্যুনাল আছে তাদেরকে রেফার করে দেবেন। তারা যেহেতু ফৌজদারি অপরাধের বিচার করবেন, তারা সেখানে মতামত দেবেন যে দল হিসাবে আওয়ামী লীগের লিগ্যাল পজিশনটা কি আন্তর্জাতিক আইনে এবং দেশের ডোমেস্টিক আইনে। ফোর্থ হচ্ছে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, আওয়ামী লীগ এবং তার 14 দলীয় জোটকে ন্যূনতম 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। আর ফিফথ হচ্ছে যারা পদস্থ এমপি ছিলেন, নির্বাচন করেছেন, তাদেরকে রাজনীতি নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে, নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্রের যে টাকা তারা ক্ষয় করেছেন, ব্যয় করেছেন, অপচয় করেছেন, সেটা ট্রেজারিতে ফেরত দিতে হবে। হাবিব, আমি বলি যে এই সরকার যে কাজগুলি করছে জনমনে বিশ্বাস জন্মানোর মতো কাজ। তো এইটা দীর্ঘদিন যদি এইভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলতেই থাকে, তাহলে কিন্তু জনগণ অন্যভাবে নেবে। আরেকটা হলো গার্মেন্টস সেক্টরে যে অস্থিরতা দেখা দিয়েছিল, সেটা আপাতত নিয়ন্ত্রণ। এই অস্থিরতা যারা জড়িত তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। আর আরেকটা কাজ খুব তাড়াতাড়ি করা দরকার, যে এই যে যারা অবৈধভাবে সম্পত্তি দখল করেছে, এই অবৈধ সম্পদ ফেরত আনতে হবে, আদায় করতে হবে, রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, এবং এই দীর্ঘদিন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে তাদের ব্যাপারে জিনিসগুলো চিন্তা করতে হবে। দেখেন কত কষ্ট লাগে, আমি কতদিন কেঁদেছি বিশ্বাস করেন। আমি অ্যারেস্ট হওয়ার আগেও আমি জুম্মা নামাজ পড়তে পাশে জুম্মা মসজিদ, আমি একদিন ওই সাজা হওয়ার পরেও আমি ওই যে এতে গিয়েছিলাম গুলশানে একটা মসজিদে নামাজ পড়ে আমি আরাফান কবর জিয়ারত করেছিলাম সাজা হওয়ার পরেও। তো এখন পাশে মসজিদ, আমি জুম্মা নামাজ পড়তে যেতে পারতেছি না, আমি তারাবি নামাজ পড়তে যেতে, আমি না, বাংলাদেশের লক্ষ লক্ষ না কয়েক কোটি মানুষ, বিএনপি, জামাত, সাধারণ নাম যারা আন্দোলনকারী ছিলাম, জুম্মা নামাজ পড়তে পারেনি। তারা তারাবি নামাজ পড়তে পারেনি, ঠিকমতো সেহরি খেতে পারেনি, ইফতার করতে তারা পারেনি। আপনি কে দিয়ে আপনি পূরণ করে দেবেন? শ্রীলঙ্কায় মৃত্যু হত্যার পর কত হাজার, 13 থেকে 14,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, দাড়ি ছিল মুখে তাই, এবং সেখানে বিএনপি সাধারণ কর্মীদেরকে দিয়ে কি বাণিজ্য করা হয়েছে। আমি বারবার বলেছিলাম এই ঘটনার সাথে কোনোভাবেই জঙ্গিরা জড়িত না, যেভাবে আলামুদ্দিনকে বলেছিলাম। পরে কী হলো? এসপি বাবুল নিজের স্ত্রীকে পরকীয়ার কারণে হত্যা করেছে। তা রাষ্ট্র কী করলো? এত করে মানুষকে কারাগারে রাখলো দিনের পর দিন, রমজান মাস চলতে চলে। বারবার বলেছি এই শাস্তি, এই যে পাপ হচ্ছে, পাপ কীভাবে আপনি করবেন? তো প্রত্যেকটা ক্ষেত্রে একই অবস্থা।
আজকে আমি বলতেছি যে এই কথা বলতে চাই যে এখনও মানুষের ভিতরে কিছু কিছু মানুষের ভিতরে আমি এটা দেখতেছি, আওয়ামী লীগ এই করেছে সেই কথা, হ্যাঁ করেছে, কিন্তু যে কাজটা পৃথিবীর ইতিহাসে আমরা একটা ঘটনা দেখেন তো, যে একটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সব পালিয়ে গেছে। ম্যাডাম খালেদা জিয়া তো 2বার পদত্যাগ করেছেন, 30শে মার্চ 96 পদত্যাগ করে লক্ষ লক্ষ মানুষ সামনে এসে পল্টনে জনসভা করে বাসায় ফিরেছেন। আমি তারপরে তার সাথে নির্বাচনে বিভিন্ন জায়গায় গিয়েছি, ভোট করেছে, 116 আসন পেয়েছিল। 2006 সালে পদত্যাগ করার পরে আবারও করেছে। আর এরা কী করবো? কারণ এত পাপ, আপনি ওই যে বলেন মহীশূরের বলেন না লক্ষণ সেনের কথা, যার কথা তার এত পাপ করে নাই তো, ওরা তো পালায় বাঁচতে, যে পাপ করেছে এদের তো কোথাও জায়গা, মানে পৃথিবীতে তো জায়গা উচিত না, পৃথিবী থেকে এদেরকে অন্য পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার সুযোগ থাকে, সেই জায়গায় দেওয়া উচিত। সর্বশেষে বলবো যে আমি দেশের মানুষের কাছে এইটুকু আহ্বান জানাতে চাই, আমাদের শরীরের কষ্ট, আমার শরীর ক্ষতবিক্ষত শরীর আমি ফিরে পাবো না, যারা মারা গেছে তাদেরকে ফিরে আনতে পারবো না, তো সেই পরিবারগুলির প্রতি মিনিমাম সহানুভূতি দেখানোর জন্য এই পাপী নিকৃষ্ট মানবতা বিরোধী আওয়ামী লীগকে আগামী দিনে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। ধন্যবাদ। নির্বাচন আসতে তো প্রশ্নই হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং মিস্টার হাবিবুর রহমান হাবিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, আমার অতিথিরা যে কথা বলছেন সে কথা হচ্ছে যে পেছনে যা গেছে সেখানে বাংলাদেশে ফেরত যাবার কোনো সুযোগ নেই, এবং যে আত্মদান আত্মত্যাগ বিশেষ করে জুলাই আগস্টে এবং তার আগের 15 বছরে সেটা ব্যর্থ হতে দেওয়া যাবে না। স্বপ্ন যেটা, সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। সরকার যেটা অন্তর্বর্তীকালীন আছে তাকে ওনারা সময় দিতে চান, যৌক্তিক সময় দিতে চান, কিন্তু সময়টা এরকম যে ওনারা বলছেন যে মানুষের যে আকাঙ্ক্ষা চাহিদা সেটা তাদের নিয়মিত পূরণ করতে হবে, ডেলিভার করতে হবে, এবং সেটা যতক্ষণ পর্যন্ত তারা করতে পারবেন ততক্ষণ পর্যন্ত জনগণ তাদের সঙ্গে থাকবে। কিন্তু তাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে যে জনগণের প্রতিনিধিদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেয়া, তার জন্য একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? ব্যারিস্টার ফুয়াদ 5টে অপশনের কথা বলেছেন। মিস্টার হাবিব সরাসরি বলছেন যে তাদেরকে রাজনীতিতে আর কোনো জায়গা দেওয়ার সুযোগ নেই, কিন্তু এগুলো আসলে বিবেচনা করে দেখতে হবে এবং সেটা আইনি প্রক্রিয়ায় বিবেচনা করা যেতে পারে, যেটা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পরামর্শ দিয়েছেন। তবে সব কথার মূল কথা হচ্ছে যে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত, এবং সেই জনগণের সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা বর্তমান সরকার যত দ্রুত জনগণের হাতে তুলে দেবেন তার উপরে নির্ভর করবে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, এবং বর্তমান সরকারের যে ভাবমূর্তি বা তাদের নিজেদের ভবিষ্যৎ কী হবে সেটাও নির্ভর করবে তার উপরে। আমার সঙ্গে থাকবার জন্য, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।